বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। ইতিপূর্বে আমরা বাংলার প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য নিয়ে নানান আলোচনা করেছি, এমনকি ইউজিসি নেট সেটের অন্তর্ভুক্ত শিবায়ন কাব্যের চাষপালা নিয়েও আলোচনা করেছি। আজকের আমাদের বিষয় অবশ্যই শিবায়ন কাব্য, কিন্তু শিবায়ন কাব্যের যে কাহিনী রয়েছে বিশাল পর্ব জুড়ে, বিশেষ করে 8টি পালায় বিভক্ত যে কাহিনী রয়েছে সেই কাহিনী নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু কাহিনী আলোচনার আগে আমরা দেখব শিবায়ন কাব্যে যে রামেশ্বর ভট্টাচার্যের লেখা শিবায়ন কাব্য, সেখানে দেবদেবীর বন্দনা শুরু করা হয়েছে। এই দেবদেবীর বন্দনা অংশ মধ্যযুগের সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি এইখানে কিন্তু চৈতন্যদেবের বন্দনা করা হয়েছে। কারণ চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বের যে মঙ্গল কাব্য কিংবা সাহিত্য, সেখানে কিন্তু চৈতন্য বন্দনা ছিল না, কিন্তু চৈতন্য উত্তরকালে ম্যাক্সিমাম সাহিত্যে কিন্তু সেখানে চৈতন্য বন্দনা করা হয়েছে। চৈতন্যকে দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। চৈতন্য ছাড়াও আমরা দেখবো এই কাব্যে সেখানে শিবের বর্ণনা করা হয়েছে, নারায়ণীর বর্ণনা করা হয়েছে, এবং এই বর্ণনা করতে গিয়ে কবি বলছেন অষ্টবসু নবগ্রহ 10 দিগীশ্বর, একাদশ রুদ্রবন্ধ দ্বাদশ ভাস্বর, ষোড়শ মাতৃকা সরানন ষষ্ঠী দেবী, মনসা দেবীরে দণ্ডবোধ হয়া সেবী। এইভাবে বন্দনার পরে আমরা দেখব যে মূল যে কাহিনী, প্রথম পালা হচ্ছে সৃষ্টি সঞ্চার পালা, সেইখানে তিনি প্রবেশ করছে। সৃষ্টি সঞ্চার পালাতে আমরা দেখব যে কবি রামেশ্বর তার কাব্যের পালায় সেখানে ব্যাস শিষ্য সুতের মুখ দিয়ে প্রশ্ন উত্তরের ছলে সেখানে সৃষ্টিতত্ত্বের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখব যে সৃষ্টির প্রথম পর্বে বিষ্ণু তিনি ভেসে আছেন, তিনি ত্রিমূর্তি ধারণ করছে, দিয়ে কিভাবে জগৎ সৃষ্টি হচ্ছে, কিভাবে একে একে স্বর্গ মর্ত পাতাল পৃথিবী সৃষ্টি হচ্ছে, সেগুলো তিনি বর্ণনা দিয়েছেন। এবং সৃষ্টিতত্ত্বের পরে আমরা চলে যাব দক্ষযজ্ঞ পালা। আমরা দক্ষযজ্ঞের পালা নিয়ে খুবই পরিচিত। আমরা একটা সময় দেখব যে একদা ব্রহ্মার পুত্র ভৃগু তিনি একটা যজ্ঞের আয়োজন করেছিল, সেখানে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছিল, এবং ইন্টারেস্টিং ভাবে সেই যজ্ঞে শিব এবং তার শ্বশুরমশাই দক্ষ ছিল। দক্ষ যখন যজ্ঞে প্রবেশ করছে তখন সবাই তাকে সম্মান দিচ্ছে, সবাই তাকে দণ্ডবোধে প্রণাম করছে, কিন্তু একমাত্র শিব ছাড়া। এতে কিন্তু দক্ষ তিনি তার সম্মানহানি হয়েছে, তার খুব লজ্জাবোধ হয়েছে এবং খুব কষ্ট পেয়েছে। এই কারণে তিনি কি করলেন, তিনিও একটি যজ্ঞের আয়োজন করলেন, এবং সেটা শিবহীন যজ্ঞ। এর মধ্যে নারদ তিনি কি করেছেন না, নারদ তিনি এর মধ্যে গিয়ে শিব এবং পার্বতীকে তাদেরকে বলেছেন যে এরকম তার শ্বশুর মশাই এবং তার পিতা যজ্ঞ করছে, কিন্তু শিবকে বাদ দিয়ে। তখন সেখানে যথারীতি সতী যায়, সতী গিয়ে কেন শিবকে আমন্ত্রণ করা হয়নি তা জানতে চায়, এবং যখন শিবের অপমান করা হয় তখন সে আত্মাহুতি দেয়। এখানে হচ্ছে এই পর্যন্ত কাহিনী রয়েছে। এবং তারপরে যে পালাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে গৌরীর জন্ম এবং ধুলা খেলা পালা। এবং আমরা জানি যে সতী দেহত্যাগের পরে তিনি হিমালয় এবং মেনকার কন্যা রূপে জন্মগ্রহণ করে, আর শিব তো চলে গিয়েছিল, তিনি বৈরাগী হয়ে হিমালয়ে তপস্যা করার জন্য চলে গিয়েছিল। আমরা দেখবো হিমালয়ের গৃহে শিবের যখন গৌরীর যখন জন্ম হলো, তখন সে কিভাবে সবার সঙ্গে খেলাধুলা করছে, সবার সঙ্গে মানে তাদের শৈশবটা কিন্তু খুব চমৎকারভাবে রামেশ্বর এখানে বর্ণনা করেছে। আমি একটু বলছি যে তার সমবয়সী শিশুদের সঙ্গে ঘর কন্যা পুকুর খেলা নিয়ে যে চিত্র রয়েছে এখানে। ধুলার পোগার দিল ধুলার প্রাচীর, ধুলার ভক্ষণ দ্রব্য ধুলার মন্দির, ভাটা টাঁডি বাটা বাড়ি পরিপূর্ণ ঘর, রান্ধা বাড়া খাওয়া দাওয়া করে নিরন্তর। অর্থাৎ এইভাবে কিন্তু তার শৈশবে আমাদের যেরকম শৈশব কাটে এরকম তারও শৈশব কাটছে। কিন্তু তারপরে আমরা দেখবো যে গৌরীর বিবাহ পালা, সেখানে শিবের সঙ্গে তার বিয়ে, নারদের পরামর্শে ঘটকালিতে তার বিয়ে হয়ে যাবে। শিব শ্বশুরবাড়িতে থাকবে, কোনো কিছু করবে না, সে ওই ভিক্ষা বৃত্তি অবলম্বন করবে, এবং তাদের মধ্যে সাংসারিক একটা দ্বন্দ্ব তৈরি হবে। এবং এই পর্যন্ত যে আমরা কাহিনীটা বললাম, সংক্ষেপেই কাহিনীটা বললাম, এই পর্যন্ত আমরা দেখব মূলত পৌরাণিক অংশটাকে কবি রক্ষিত করবার চেষ্টা করেছে, পৌরাণিক অংশটাকে তিনি এখানে বর্ণনা করেছেন। এবং এর পরে আমরা দেখব শুরু হচ্ছে কিন্তু যে লৌকিক অংশ, মূলত শিবায়ন কাব্যে যে লৌকিক শিব, কৃষক শিবের বর্ণনাটা করা হয়েছে, সেটা কিন্তু এই চাষপালা থেকে কিন্তু শুরু হচ্ছে। সেখানে আমরা দেখব যে চাষপালাটা শুরু হচ্ছে, সেই চাষপালায় আমরা দেখব যে একাধিক শিবের তো একাধিক সদস্য পরিবারে। এখন শিব যদি ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তাহলে তো সংসার চালানোটা খুব মুশকিল হয়ে যাবে। 2 পুত্র কন্যা রয়েছে, একটা ষাঁড় রয়েছে, ভীম রয়েছে, তারপরে গৌরী রয়েছে, শিব এতগুলো লোকজনের শুধু ভিক্ষাবৃত্তির অবলম্বন করে চলে না। তো সেখানে তাকে চাষের কাজে নিযুক্ত করা, চাষবাস করার জন্য বলে গৌরী। কিন্তু শিব চাষবাস করতে চায় না, কারণ চাষবাসে অনেক রকম ঝামেলা হয়। তার কারণ অতিবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যেতে পারে, তার উপরে আবার বৃষ্টি না হওয়ার কারণে সেখানেও ফসল নষ্ট হতে পারে। তার উপরে আবার আমরা দেখব যে যদি ফসল কোনো কারণে ভালোও হয়
সেক্ষেত্রে জমিদার কিংবা সামন্ত প্রভু কিংবা নায়ক তারা কিন্তু মানে সমস্ত কিছু জোর করে নিয়ে নেয়, তাই তিনি চাষবাসের কাজে যেতে চাইছেন না। তখন শিব বলে যে সে ব্যবসা করবে, কিন্তু গৌরী শিবকে ব্যবসা করতে মানা করে, তার কারণ ব্যবসা করার জন্য প্রথমত যে পুঁজি দরকার, অর্থ দরকার, সেটা শিবের ছিল না। আর দ্বিতীয়ত ব্যবসা করতে গেলে কূটনীতি বা যে প্রবঞ্চক একটা ধারণা থাকা দরকার, সেটাও কিন্তু শিবের ছিল না। এই কারণে গৌরী তাকে মানা করে যে না, ব্যবসা করার দরকার নেই। ব্যবসার পরিবর্তে তাহলে কি করবে না, ব্যবসার পরিবর্তে তাকে চাকুরির কথা বলে শিব, কিন্তু চাকুরিটা করতে শিব চায় না। তার কারণ যেহেতু বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলীন শিব, সে কিনা ক্ষত্রিয়ের অধীনে চাকরি করবে, এটা কখনো সম্ভব নয়। তখন ভিক্ষা, ব্যবসা, চাকরিবৃত্তি কোনোটাই যখন হলো না, তখন কি বলছে না, মানুষ তখন শিবের একমাত্র বলছে ভিক্ষে দুঃখ গেল নাই দেখিলাম আমি, চাষ বিনে আর কোনো কর্মযোগ্য হতেন। কারণ পার্বতী তাকে বলছে যে চাষ ছাড়া তোমার দ্বারা কিছু হবে না। এখন চাষবাস করতে গেলেও যে একবারে যে কোনো সমস্যা নেই এই কথাটা বলা যাবে না। চাষবাস করতে গেলে অনেক কিছু লাগবে, সেটাও কিন্তু কোনো সম্বল ছিল না শিবের। হ্যাঁ, আমরা দেখবো যে এবং শিব জমি তো কিছু নেই, জমি কোত্থেকে পাবে না, জমি হচ্ছে তোমার হচ্ছে ইন্দ্রের কাছ থেকে। ইন্দ্র তো শিবকে জমি দেবে না, তখন গৌরীকে পাঠিয়ে দিয়েছে যে তুমি গিয়ে একটু ইন্দ্রকে বলো যাতে আমাকে একটু জমি জমা দেয়, চাষবাস করি। তো তার কাছ থেকে জমি পাট্টা কবুলত করে নিয়ে এসেছে। এখন জমি পেলো তো হবে না, বীজ ধান চাই, বীজ ধান কুবের দিল। তারপরে মহিষ, তারপরে তো মহিষ লাগবে, মহিষ তাকে মহিষ দিয়েছে এবং নিজের ত্রিশূল ভেঙে চাষবাসের বিভিন্ন যে যন্ত্রপাতি সেগুলো তৈরি করেছে। এবং তারপরে আমরা দেখব যে তার ওই ভৃত্যকে সঙ্গে নিয়ে, ভৃত্য ভীমকে সঙ্গে নিয়ে সে চাষবাসের ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এবং যাওয়ার সময় একটা দুঃখ ছড়ো যখন আমরা দেখি যে আমাদের পারিবারিক জীবনে কোনো স্বামী যদি কর্মক্ষেত্রে দূরে চলে যায়, অনেকটা দূরে, দীর্ঘদিন থাকতে হবে, দেখা হবে না, তখন তার স্ত্রী একটু ছলো চোখে তাকায়, দুঃখ বেদনা পায়। এখানে আমরা দেখবো ঠিক একই রকমভাবে গৌরীর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। বলছে যে কবি বলছেন, গদগদ হয়া গৌরী গঙ্গা ধরে বলে, বসনে ভিজিয়া গেল লোচনের জলে। চোখের জলে বসন ভিজে যাচ্ছে, হ্যাঁ, কারণ অনেকদিন দেখা টাকা হবে না, এই কারণে। তো আমরা দেখবো শিব কৃষিক্ষেত্রে এই বিদায়ের মত, দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্য দিয়ে শিব তার কৃষিক্ষেত্রে পৌঁছলো। এবং সেখানে পৌঁছানোর পরে মাঘ মাসের একটা পুণ্য দিনে ফলপ্রবাহ আরম্ভ হলো, মানে চাষের কাজটা শুরু হলো। চাষের কাজে জমিটাকে কি করা হলো, চৌরস করা হলো, তারপরে উঁচু নিচু করা হলো, জল নিকাশির ব্যবস্থা করা হলো। এগুলো করার পরে আমরা দেখব কিন্তু অতিরিক্ত চাষের ফলে এই যে বলদটা ছিল, সেই বলদের কিন্তু কাঁধটা হেলে গিয়েছিল, মানে একটু সমস্যা দেখা গেল। সেই কারণে দীর্ঘদিন একটু চাষ বন্ধ করেছিল। তখন তিনি কি করলো না, বৈশাখ মাসের কোনো একটা শুভ দিনে জমিতে বীজ বপন করলেন। বৈশাখ বিচাতি কইল বিলক্ষণ দিনে। জমিতে বীজ বপনের অল্প দিনে পরে অঙ্কুর বের হলো। তারপর বর্ষার জল পেয়ে সেটা সবুজ হয়ে উঠলো। বর্ষাকালে জমিতে ধানের পাশে আরো নানা ঘাস পাতা জন্মালো। তখন তিনি মুনিশ, মানে একজন পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে এমন কাউকে তিনি নিয়োগ করলেন, যাতে ওই আগাছাগুলোকে তুলে বার করে দেয় নিড়ানি দিয়ে। এবং তারপরে আগাছা মুক্ত করে ধান গাছ দ্রুত বাড়তে লাগলো। এবং কিছুদিনের মধ্যে শিবের যে ফসল সেটা বেশ শস্য শ্যামলায় ভরে উঠলো। হ্যাঁ, সেই কবি শিবের সেই মুগ্ধতার আনন্দের কথা বলছেন। হর্ষ হইয়া হর ধান্য দেখে অবিশ্রাম, কালিন্দির কুলে যেন নব ঘনশ্যাম। অর্থাৎ এই শিবের এই চাষযোগ্য জমির যে চারিদিকে যে শস্য শ্যামলায় ভরে উঠছে, খুব আনন্দময় একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই চাষ পালাটা শেষ হয়। এবং তারপরে হচ্ছে মৎস্যধরা পালা বা বাগদিনী পালা শুরু হয়। খুব শিব চাষের কাজে এসেছে, কিন্তু এদিকে পার্বতীর কথা সে ভুলে গেছে এই ফসল দেখে। তখন ইন্দ্র কি করলো না, ইন্দ্র তিনি প্রচণ্ডভাবে শিব পার্বতী মিলনের জন্য গিয়ে চারিদিকে প্রচণ্ড বৃষ্টি দিল, যাতে পার্বতীর মধ্যে কামনা বাসনাটা উদ্রিক্ত হলো, যাতে শিবের সঙ্গে মিলনের জন্য তিনি মিলনের আশা প্রকাশ করলেন। কিন্তু শিব তো সে তো আশার কোনো নামগন্ধ ধরছে না। এবং পার্বতী গিয়ে বলছে, নারদ গিয়ে বলছে পার্বতীকে যে শিব কোথায়, কি ব্যাপার। তখন পার্বতী তাকে সমস্ত ব্যাপারটা বললো। তখন নারদের পরামর্শক্রমে আমরা দেখবো যে পার্বতী প্রথমে তাকে ওই আলকুশি গুড়ায় মন্ত্র পড়ে শত শত উঙানি শিবের উদ্দেশ্যে প্রেরণ করেছিল, যে এইগুলো সহ্য করতে না পেরে সেগুলো চলে আসবে। তাদের কাজ না হলে শত শত ডাঁস পাঠিয়েছিল, মশা পাঠিয়েছিল, তারপরে মাছি প্রেরণ করেছিল। কিন্তু জানে যে এগুলো পাঠালে শিবকে দংশন করলে শিব যন্ত্রণা সহ্য করতে পারবেন, তাই বাধ্য হয়ে ফিরে আসবে। কিন্তু তাতে কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত তিনি জোঁকও পাঠিয়েছিল, জোঁকের দ্বারাও কিন্তু কোনো কাজ হয়নি। তার কারণ শিব গায়ে তেল মেখে উঙ্গানির হাত থেকে নিজেকে রক্ষা করেছিল, গায়ে ঘি মেখে ডাঁশ মশা মাছির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আর লবণ দিয়ে
যোগকে কাবু করেছিল। তো তারপরে অগত্যা কোনো উপায় তো নেই, কারণ এরকম দিন বর্ষাকাল শেষ হয়ে গেল, ভাদ্র মাসও শেষ হয়ে গেল, এত কিছু প্রেরণ করা হলো, তাতেও যখন কোনো কাজ হলো না, তখন পার্বতী কি করলো না, তিনি বাগদিনীর বেশ ধারণ করে শিবের চাষযোগ্য জমিতে মৎস্য ধরার জন্য গেল। এবং মাছ ধরতে গেছে, ভীম বলে কে ওখানে মাছ ধরছে, তখন বলছে যে আমি এইরকম পরিচয় দিচ্ছে। ভীম বলছে তুমি এখানে কেন মাছ ধরছো, তুমি যাও। যখন ভীমের কথা কোনো শুনছে না, তখন আমরা দেখবো যে শিব এলো। শিব এসে ভীমকে নিয়ে কৃষিক্ষেত্রে উপনীত হলো। তারপরে ভীমকে একটু দূরে রেখে যে শিব তার সঙ্গে কথা বলতে গেল। বাগদিনী নয়ানবানে চোখে চোখে শিবকে বিদ্ধ করলো, এবং শিবও কিন্তু বাগদিনীর রূপে মুগ্ধ হয়ে গেল, এবং তাকে পার্বতী কি করলো না, কৌশলে শিবের প্রদত্ত অঙ্গুরিটা নিয়ে নিল। তারপরে কিন্তু শিব বুঝতে পারে যে পার্বতী তাকে ছলনা করেছে, এবং বলছে শিব ভীমকে বলছে যে তোর মামি এসেছিল। তখন বলছে না, মামি তো না, মামি তো ধলা, এ তো মামি তো নয়। কিন্তু শিবের মনে সন্দেহ জাগে যে পার্বতী ছিল। তখন সে কি করলো না, বাড়ি গেল। বাড়ি যেতে কি হবে বুঝতে পারা যাচ্ছে, শিব পার্বতী তো একদম আগুন, তেলে বেগুনে আগুন। এবং গণেশ কার্তিক যখন ছুটে ছুটে বাবার কাছে আসার চেষ্টা করে, তখন পার্বতী তাদেরকে বাধা দিয়েছে, কোনোভাবে তাদেরকে মানে আসতে দেবে না, কারণ পরনারীতে আসক্ত শিব। তো এইভাবে আমরা দেখব একটা কোন্দল, এবং নারদ এসে এখানে কোন্দলটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখব যে গৌরীর গোসা এবং নারদের পিতৃগ্রহে যে গমন অংশে আমরা দেখব নারদ কি করলো না, এইরকম একটা সিচুয়েশনে পার্বতীকে বললো বা গৌরীকে বললো যে তুমি শিবের কাছ থেকে ওই শাখা চাও, হ্যাঁ, পরচিত করে, যে তুমি মামি শঙ্খ পর হর হর চিত্ত, নিকটে নিকটে না থাকিবেন নিত্য। কিন্তু শাখা দেওয়ার মতো সক্ষম বা অর্থনৈতিক অবস্থা শিবের ছিল না। তাই শিব বলে কটুকথা, মানে বলে যে ভাত নাই ভবনে ভর্তার ভাগ্য বাঁকা, জন খাটা মুনসা মারে মাগি মাগে শাখা। খুব গ্রাম্য ভাষার একটা প্রচলিত এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যার ভাত অর্থ মানে খাওয়ার পয়সা নেই, কিছু নেই, সেখানে শাখা পড়বে, এরকম একটা আশা। তারপরে আমরা দেখবো যে এর ফলে একটা যখন তর্ক বিতর্ক যখন তুঙ্গে উঠে যায়, তখনই কি করবে না, পার্বতী বাপের বাড়ি চলে যাবে। গৌরী যখন বাপের বাড়ি যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে বা চলে যাচ্ছে, তখন শিব তাকে নানাভাবে ঘরে তার পিছন পিছন ছুটছে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এবং যখন দেখলো তাতে কোনো কাজ হতো, তখন দৌড়ে গিয়ে পার্বতীর সামনে এসে চিত হয়ে শুয়ে পড়লো। কিন্তু পার্বতী তাতে ভূক্ষেপ না করে সে পাশ কাটিয়ে চলে গেল। এবং তারপরে দেখবো যে শিব নারদের পরামর্শ, শিব গৌরীকে বাঘরূপে ছলনা করলো, গৌরীর গমন পথে ঝড় বৃষ্টির সূচনা করলো, মায়া নদী সৃজন করলো, কিন্তু কোনো বাধাতে পার্বতীকে আটকানো গেল না। তখন শিবের এই ব্যর্থ প্রচেষ্টা থেকে দেবরাজ ইন্দ্র শ্বশুরালয়ে, যাতে শিবের মর্যাদা নষ্ট না হয়, তখন তিনি কি করলেন না, গৌরীর জন্য রথ নির্মাণ করেন, যে রথে চড়ে গৌরী যাবে। কারণ রথ যদি না দেয়, তখন পার্বতী যদি এরকম আলু থালু অবস্থায় দেখে, তখন তো শিবের একটা নিন্দা হবে যে শিব বোধহয় তাড়িয়ে দিয়েছে, এরকম ব্যাপার। তাহলে শিবের সেই সম্মানটা রক্ষিত, তারপর ইন্দ্র কি করলো না, তাকে ওই ইন্দ্রের রথে, দিব্য রথে চেপে তাকে পৌঁছে দিল। এবং সেখানে যখন পার্বতী পৌঁছলো, সেখানে একটা আনন্দ উৎসবের সূচনা তৈরি হলো। গৌরী মেনকাকে নানা কথা শুনে আশ্বস্ত করলো যে মেনকা মনের সুখে চুম্ব দিল চাঁদ মুখে, গৌরীর গলায় ধরিয়া কাঁধে, বলিয়া মধুরবাণী আশ্বাস করিতে রানী, বিলাপ করিয়া নানা ছান্দে। হিমালয় গৃহে দেবী গৌরীর আগমনে সকল প্রজাগণ শারদ উৎসবে মেতে গেল। ঘটা করে হিমালয়বাসী দেবীর পুজো করলেন। শারদে শারদ পূজা সকল নগরে, নিত্য গীত আনন্দে ধুমধুমি ঘরে ঘরে। এবং হিমালয়ের ঘরে এইভাবে দুর্গা উৎসবের মধ্য দিয়ে, আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা দেখব যে সপ্তম পালার কাহিনীটা শেষ হয়, এবং তারপরে শুরু হয় শেষ পালা, অর্থাৎ মিলন বা শঙ্খ পরা পালা। আমরা দেখবো যে এইভাবে তো পার্বতী চলে গেছে, তখন নারদ শিবকে পরামর্শ দেয় যে তুমি শাঁখারির বেশ ধরে ওই মাধব শাঁখারির ছদ্মবেশে দেবীকে ছলনা করার জন্য বলছে। মাধব শাঁখারি নাম সুধাইলে কবে, সর্বদা সকল কথা সাবধান হয়ে। নারদের মন্ত্রণা অনুযায়ী শিব ওই মাধব শাঁখারির বেশে সেখানে যায় এবং তাকে শাখা পরায়। কিন্তু মূল্যস্বরূপ শিব চেয়েছিল গৌরীর যৌবন, তাতে পার্বতী খুব বিপদে পড়েছিল, এখন কি করবে। তখন তার সখী বলেছিল, সহচরী পদ্মা বলেছিল যে তাকে কালিকা রূপ ধারণ করতে। যখন কালিকা রূপ ধারণ করলো, শিবও তখন মাধব শাঁখারির বেশ ত্যাগ করে সেও নিজের রূপ ধারণ করলো। এবং তারপরে এইরকম মান অভিমানের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে এদের আবার মিলন হয়। এইভাবে আমরা দেখব যে পুরো শিবায়ন কাব্যে কিন্তু একটা শিবের এই চাষবাস, কোন্দল, মান অভিমানের মধ্য দিয়ে আমাদের বাঙালি জীবনের শাশ্বত যে রীতিনীতিগুলোকে তুলে ধরা হয়েছে। আমাদের পারিবারিক জীবন, বাঙালির সুখ দুঃখের কথা, আমাদের সন্তান মায়ের যে ভালোবাসা, স্বামী স্ত্রীর যে কলহ, এগুলোর মধ্য দিয়ে একদম পুরো আমাদের এখানে দেবর বা কৈলাসের, মানে কৈলাস, সত্যি কৈলাস শিখার জন্য আমাদের পানাপুকুরের ঘাটে নেমে এসেছে। হ্যাঁ, যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।